ভারত ও বাংলাদেশের সংঘাত ফের চরম জায়গায় নিয়ে পৌঁছে গেল বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার যখন বিপদে পড়ে তখন প্রতি মুহূর্তে তারা ভারতের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা চেয়ে বসে, কিন্তু যখন সম্পর্ক ভালো করার জায়গায় ভারত নিয়ে যেতে চায় ঠিক তখনই বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয় তা প্রমাণ করে দেয় এই বাংলাদেশ সরকার আসলে উগ্র ইসলামপন্থীদের খুশি করার জন্য ডিপ্লোম্যাসি চূড়ান্তভাবে অবহেলা করছেন এবং ভারতের সঙ্গে সংঘাতে ইচ্ছাকৃত যেতে চাইছেন কোনো এক অজানা কারণে। এবছর ভারতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিক্স। আপনারা সকলেই জানেন ব্রিক্স সামিট এবার ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এমন একটা সময় ব্রিক্স সামিট ভারতে অনুষ্ঠিত হচ্ছে যে সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র ভারতের উপর ট্যারিফ শুধু লাগিয়েছে তা নয়, রাশিয়া স্যাংশন অ্যাক্ট ভারতের মতো দেশের উপরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। অর্থাৎ গোটা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবে রীতিমতো বিপর্যস্ত। শুধুমাত্র শুল্ক চাপানো নয়, আমেরিকা যেভাবে ইরান ও ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার জায়গায় যাচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে গোটা বিশ্বের অর্থনীতি কিন্তু বিপজ্জনক জায়গায় যেতে পারে। সেখান থেকেই ডিডলারাইজেশন প্রসেস ইম্পর্টেন্ট এবং এর জন্যই ব্রিক্স সামিট এবার গোটা বিশ্বে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা এবার ভারতে অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। এই ব্রিক্স সামিটে ভারত চেয়েছিল প্রতিবেশী সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট যেন যোগ দেয়। এতে দক্ষিণ এশিয়ার পলিটিক্স সম্পর্কে এক ভালো বার্তা আন্তর্জাতিক স্তরের কাছে যেতে পারত। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনিও যেন ভারতে এসে ব্রিক্স সামিটে অংশগ্রহণ করেন এবং একাধিক দ্বিপাক্ষিক বৈঠক ভারত ও বাংলাদেশের মধ্যে যেন হয়, সেই চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হয়েছিল। কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভালো করাটা ভারতের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এবার বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান তখনই ভারতে যাবেন যদি ভারত বাংলাদেশের দেওয়া দুটি শর্ত মেনে চলে। ব্যাপারটা খুব একটা সহজভাবে নেওয়ার কিছু নেই। এই বাংলাদেশ সরকার শেষ এক সপ্তাহে ভারতের কাছে অন্তত দুবার হাত পেতেছে। একবার ডিজেল চেয়ে, দ্বিতীয়ত ভারত যেন বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে, না হলে বাংলাদেশ 10 থেকে 12 ঘন্টা অন্ধকারে ডুবে যাচ্ছে। এবার হঠাৎ করে বাংলাদেশের এই শর্ত নিঃসন্দেহে ভারতকেও কিন্তু অনেক কিছু ভাবাবে। বাংলাদেশের দুটো শর্তের মধ্যে ইম্পর্টেন্ট সেটা আমার কাছে অন্তত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের জন্য, যে তারেক রহমানের সরকার শুধুমাত্র আন্তর্জাতিক স্তরে রাজনীতি করার চেষ্টা করছেন তা নয়, তারেক রহমানের সরকার ইন্টারনালি উগ্র জেহাদি ইসলামপন্থী সংগঠনগুলোকে খুশি করার জন্য কিন্তু এই পদক্ষেপ নিয়েছে। প্রথমত তারা বলছে যে ভারতের থেকে তারা একটি বেটার পলিটিক্যাল সিচুয়েশন চায়। এবার এই বেটার পলিটিক্যাল সিচুয়েশন মানে কি? সংযুক্ত করে তারা পরিষ্কার বলছে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। এবার শেখ হাসিনা তো অটোমেটিকলি ঘোষণা করে দিচ্ছেন তিনি বাংলাদেশে যাবেন। এবার শেখ হাসিনাকে ভারত অতিথি আপ্যায়ন করে এদেশে রেখেছে। তাদের শর্ত যদি ডিপ্লোম্যাসির শর্ত এটা হয়, তাহলে বাংলাদেশ সরকার কার্যত যে মূর্খের স্বর্গে বাস করছে তা তারা হয়তো বুঝতেও পারছে না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, তাহলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবেন। এই শর্ত ভারত যে মানবে না তা কিন্তু বাংলাদেশ সরকার জানে, এবং যখন মানবে না তখনই বাংলাদেশ এই ইস্যুটাকে নিয়ে আন্তর্জাতিক স্তরে দৌড়াদৌড়ি করবে এবং বলতে পারবে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করছে না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ শর্ত তারা চাপিয়েছে সেটাকে বলা হচ্ছে যে তারা একাধিক আনরিজলভড ইস্যুর সমাধান চায়। ইম্পর্টেন্ট বিষয় হলো তারা বলছে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে যারা জড়িত, সেই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান দুই অভিযুক্তকে ভারত যেন বাংলাদেশের হাতে তুলে দেয়। এই ওসমান হাদি কে? ওসমান হাদি ছিল চরমপন্থী এক নেতা, যিনি তার বক্তৃতায় ভাষণে কথায় কথায় ভারতের বিপক্ষে উগ্র ভাষণ দিয়ে বাজার গরম করতেন। যখন ওসমান হাদিকে বাংলাদেশে খতম করে দেওয়া হয়, ঠিক তার ঘন্টা দুয়েক আগে তিনি একটি ম্যাপ সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছিলেন, যেই ম্যাপে তিনি বৃহত্তর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এবং বৃহত্তর বাংলাদেশ গড়া শুধু নয়, বৃহত্তর বাংলাদেশের যে ম্যাপ প্রকাশ করা হয়েছিল, সেই ম্যাপের সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার কিছু অংশ সংযুক্ত করে বাংলাদেশের সঙ্গে অ্যাটাচ করে বাংলাদেশবাসীকে ভারতকে দ্বিখণ্ডিত করার ডাক কিন্তু দিয়েছিলেন। সেই ওসমান হাদি বাংলাদেশে খুন হয়ে যায় এবং সেই ঘটনার সঙ্গে নাম জড়িয়ে যায় তারই প্রধান দুই সহকারীর। এবার বাংলাদেশ সরকার প্রথমেই ঘোষণা করে দেয় যে তারা ভারতে পালিয়ে গেছে। এবার ভারত থেকে পাল্টা বলা হয় যে এই ধরনের কোনো অভিযুক্ত ভারত বর্ডার অতিক্রম করে ভারতবর্ষে আসেনি।
পরবর্তীকালে এই অভিযুক্তরা একটি ফেসবুক লাইভ করে সুদূর দুবাই থেকে, এবং বাংলাদেশ সরকার এখন বলছে যে এই অভিযুক্ত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলে বন্দী, এবং এই দুই অভিযুক্তকে এই মুহূর্তে ভারত যেন বাংলাদেশের হাতে তুলে দেয়। এই দুই অভিযুক্তের নাম ফয়সাল করিম এবং আলমগীর হোসেন, যারা পশ্চিমবঙ্গের টাস্ক ফোর্স অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয়েছে, এবং তাদের নাকি এনআইএর হাতে হস্তান্তর করা হয়েছে, যা বাংলাদেশ অফিসিয়ালি দাবি করেছে সরকারের কাছে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয় ভারত, এমনকি যদি ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চায় ভারত সরকার, তাহলেই একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সামিটে যোগদান করার জন্য ভারতবর্ষে আসবেন। এবার একটু আপনাদের একটা বিষয় বুঝতে হবে। কি বোঝা ইম্পর্টেন্ট? বোঝাটা ইম্পর্টেন্ট হলো, যদি তারেক রহমান ভারতবর্ষে না আসেন তাহলে ক্ষতিটা কার হবে? আসলে কি ভারতের কোনো ক্ষতি হবে? ভারতের দিক থেকেও কিন্তু একটা ভাবনার বিষয় আছে, কারণ ভারত প্রাণপণে চেষ্টা করছে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করতে এবং সম্পর্কটাকে ডেভেলপ করতে। এতে কি হবে? এতে বাংলাদেশ অন্তত ভবিষ্যতে পাকিস্তান হবে না। মানে ভারত দুদিকে এই দুটো ইসলামপন্থী চরম রাষ্ট্রকে কাঁধে এবং মাথায় ভর করে এগিয়ে যাবে না। এই তো বেসিক্যালি লং টার্ম জিওপলিটিক্যাল গোল, যেই বাংলাদেশকে পাকিস্তান হতে দিও না। বাংলাদেশ যেভাবে সবকিছুকে ছেড়ে ছুড়ে পাকিস্তান হওয়ার দিকে এগোচ্ছে, যেভাবে ভারতকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, শিলিগুড়ি করিডরকে কেটে ফেলার হুমকি দিচ্ছে, সেভেন সিস্টার্সকে ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে, পাকিস্তানের সঙ্গে একাধিক ডিল করছে, হামাসের নেতারা বাংলাদেশে এসে বৈঠক করছে, পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনের নেতারা ঢাকাতে সেমিনার করছে, পাকিস্তানের গোয়েন্দা দপ্তর আইএসআই ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে উত্তর পূর্ব ভারত অশান্ত করার চেষ্টা করছে, সেই পুরো বিষয়টা থেকে আটকানোর চেষ্টা করো বাংলাদেশকে। কারণ বাংলাদেশ হয়তো ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে পারবে না, কিন্তু এই বাংলাদেশকে যদি পাকিস্তান হতে দাও, তাহলে ভারতের ভবিষ্যতের জন্য কিন্তু লং টার্মে সমস্যা তৈরি হতে পারে। এর জন্যই বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সম্পর্কটা ভালো করার জায়গায় পুরো বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ সরকার এই পুরো বিষয়টিকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। বাংলাদেশ সরকার কিছুদিন আগে যখন বিপদে পড়েছিল, তখন ভারতের থেকে পরিষ্কার ডিজেল চেয়েছে, যে আমাদের ডিজেল দিন, না হলে আমাদের জ্বালানি সমস্যা মিটবে না। আরো কিছুদিন পরে বাংলাদেশ যখন অন্ধকারে প্রায় ডুবে আছে, যখন 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের শিল্প কার্যত স্তব্ধ, বাংলাদেশের বিভিন্ন শপিং মল, দোকান, হাসপাতাল সব রাত 8টার পরে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে সরকার, ঠিক তখনও জ্বালানি সমস্যা মেটাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 দিন আগে ভারতের কাছে হাত পাতা হয়েছে। আর এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন তিনি ভারত সফরে আসবেন না যদি ভারত এই দুটো শর্ত না মানে। অর্থাৎ ক্ষতিটা কার হবে? সামগ্রিকভাবে ক্ষতি কিন্তু হবে বাংলাদেশের। কারণ এই দ্বিপাক্ষিক বৈঠক যদি ভারত বাংলাদেশের হয়, তাহলে ভবিষ্যতে ভারত কিন্তু বাংলাদেশের জন্য একাধিক ক্ষেত্রে জায়গা বা দরজা খুলে দিতে পারে। সে মেডিকেল ভিসাই হোক, স্টুডেন্ট ভিসাই হোক, ব্যবসার বিভিন্ন ছাড়পত্র দেওয়া হোক, বিভিন্ন জায়গায় বাংলাদেশ কিন্তু সুবিধা পেতে পারে, যা বাংলাদেশ সরকার জানে, কিন্তু জানা সত্ত্বেও অহেতুক বাজার গরম করে আন্তর্জাতিক শক্তিধর একাধিক রাষ্ট্র যেমন তুরস্ক ও পাকিস্তানকে খুশি করার চেষ্টা করছে, তাদের দেশের ইন্টারনাল রাজনীতিতে উগ্র ইসলামপন্থীদের খুশি করার চেষ্টা করছে। কিন্তু ডিপ্লোম্যাসিতে যখন খুশি করার বিষয় চলে আসে, তখন একটা দেশ ক্রমশ পিছিয়ে যায়, যা বাংলাদেশ শেষ 2 বছরে পিছিয়ে গেছে। আজকে বাংলাদেশ সরকার কিন্তু একই ধরনের ভুল করছে, এবং তারা কার্যত এমন দুই শর্ত ভারতকে রেখেছে যা ভারতের ফুলফিল করা তো সম্ভবই নয়। উল্টে ভারত এই দুই বিষয় নিয়ে কথাও বলতে রাজি নয় বাংলাদেশ সরকারের সাথে। মনে রাখবেন, শেখ হাসিনাকে নিয়ে বৈঠক করতে চেয়েছিল মোহাম্মদ ইউনূস, এবং তিনি লাগাতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু তিনি মিটিংয়ে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শেষ 2 বছরে একবারও সময় দেওয়া হয়নি মোহাম্মদ ইউনূসকে, এবং বুঝিয়ে দেওয়া হয় যে শেখ হাসিনা ইস্যুতে সরকারিভাবে ভারত অন্তত বাংলাদেশের সঙ্গে কোনো কথা বলবে না। কারণ দুই রাষ্ট্রের মধ্যে এমন কোনো চুক্তি নেই যাতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে ভারত। যে প্রত্যার্পণ চুক্তির কথা বাংলাদেশ বলে, সেখানে পরিষ্কার এমন কিছু শর্ত আছে যার ইউজ ভারতও খুব সহজে করতে পারে। আজকে হঠাৎ করে এই ধরনের দুই শর্ত চাপানোর অর্থ হলো বাংলাদেশ সরকার চাইছে আন্তর্জাতিক স্তরে নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে, দেশের মানুষকে ফের ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে উস্কে দিতে, পাকিস্তানের গুড বুকে নাম লেখাতে, তুরস্কের সঙ্গে সম্পর্ক ভালো করতে, এবং এই ইসলামী জোটে এক শক্তিশালী অবস্থান নিজেরা আন্তর্জাতিক স্তরে করতে চাইছে। কারণ ব্রিক্স সামিটে যদি তারেক রহমান আসে, তাহলে ভারতের ক্ষতি যদি 10%, মানে ভারতের লাভ যদি 10% হয়, বাংলাদেশের লাভ কিন্তু 110%, তা বাংলাদেশ সরকার জানে। এবার বাংলাদেশ সরকার কি করবে সেটা তাদের সিদ্ধান্ত।
আজকের দিনে দাঁড়িয়ে ভারত কি করবে, এটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় হতে চলেছে। ভারত পাল্টা কি কোনো অফিসিয়াল বিবৃতি দেবে, নাকি বাংলাদেশের এই দাবিকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে যাবে ভারত? আমার দৃঢ় বিশ্বাস দ্বিতীয় অপশনটাই কিন্তু হতে চলেছে। বাংলাদেশের কোনো শর্ত তো মানার জায়গায় ভারত নেই, উল্টে এগুলোকে নিয়ে ভারত কিন্তু স্পিকটি নট, অর্থাৎ একটা শব্দ খরচও করবে না, যা মোহাম্মদ ইউনূসের সময়ে কিন্তু ভারত করেছিল। কোনো সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ বিদ্বেষী বা বিরোধী কোনো কথা বলা হয়নি, উল্টে বাংলাদেশ যখন একের পর এক দাবি আন্তর্জাতিক স্তরের সামনে করেছে ভারতকে সামনে রেখে, তখন কার্যত পাত্তা দেয়নি ভারত। আজকে এই দাবির পিছনে ভারতও কিন্তু হতবাক হলেও একটা জিনিস স্পষ্ট, এই বাংলাদেশকে হয়তো সামগ্রিকভাবে পাত্তা দেওয়ার জায়গাতেও ভারত যাবে না। যদিও অনেক ডেভেলপমেন্ট আসবে। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে কি করা উচিত ভারতের, আর কত এই ধরনের ছেলে মানুষকে প্রশ্রয় দেবে ভারত? ভারত কি পাল্টা অ্যাকশনে ঝাঁপাবে, নাকি ওয়েট অ্যান্ড সি? যদি পাল্টা অ্যাকশনে ঝাঁপায় তাহলে মনে রাখতে হবে এই বাংলাদেশ কিন্তু আর একটা পাকিস্তান তৈরি হবে। ভারত কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশ এবং পশ্চিম সীমান্তে পাকিস্তান, এই দুই শত্রু পক্ষকে নিয়ে লং টার্ম যাওয়ার আগে 10 বার ভাববে। তাই বন্ধুত্ব এখানে কিন্তু ইম্পর্টেন্ট, অন্তত দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনীতিতে। তাহলে চীন এবং পাকিস্তান ভারতের ঘাড়ের কাছে কিন্তু নিঃশ্বাস ফেলছে, ফলে অনেক কিছু ভাবতে হচ্ছে ভারতকে। বিষয়টা এতটা সহজ নয়, কিন্তু বাংলাদেশ এগুলো জেনেই এই পুরো কন্ডিশন বা এই পুরো সময়টার মিসইউজ করার চেষ্টা করছে। ভারত কিন্তু তাদের মতো করেই এই পুরো বিষয়টি হ্যান্ডেল করবে বা জবাব দেবে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দিল্লিকে দুটি কঠিন শর্ত দিল ঢাকা। বলা হলো শর্ত পূরণ করে সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে ভারতকেই। অন্যদিকে ঠিক একই সময়ে ভারতের শিল্প ও বাণিজ্য জগতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৌঁছে গেল ঢাকায়। বাংলাদেশের মন্ত্রী, শিল্পপতি এবং বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে শুরু হলো বৈঠক। আর তার মধ্যেই বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি, দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট 6 মাসে নয়, 1 বছরেও নয়, মিটতে লাগবে অন্তত 2টি বছর। ঠিক এই সময়েই আবার 6 মাস পূর্ণ করল তারেক রহমানের বিএনপি সরকার। অতএব প্রশ্ন একটাই, তারেক সরকার কি কূটনীতিতে ভারতকে শর্ত দেওয়ার অবস্থায় আছে, নাকি বাস্তব অর্থনীতি, বাণিজ্য এবং জ্বালানির হিসাব বলছে এই মুহূর্তে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ছাড়া ঢাকার সামনে কার্যকর বিকল্প অত্যন্ত সীমিত? আর 6 মাসে তারেক সরকারের রিপোর্ট কার্ড বা কি বলছে? আজকের আলোচনা এই 4টি খবরকে এক সুতোয় বাঁধার চেষ্টা। প্রথমে তারেকের দিল্লি সফর এবং ঢাকার 2টি শর্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে সফরটি নিয়ে আলোচনা চলছে, কিন্তু 16ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল এই সফরের জন্য আগে একটি অনুকূল বা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। শুধু সাধারণ কূটনৈতিক পরিবেশ নয়, ঢাকা 2টি নির্দিষ্ট বিষয়ের কথা তুলেছে। প্রথমত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে ভারতকে দ্রুত সাড়া দিতে হবে। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত যেসব ব্যক্তি ভারতে রয়েছেন বলে বাংলাদেশের দাবি, তাদেরও বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে আরো কয়েকজন অভিযুক্তকে ফেরত দেওয়ার প্রশ্ন জুড়ে দিয়ে ঢাকা তারেক রহমানের দিল্লি সফরকে শর্ত সাপেক্ষ করে তুলেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি ও কূটনৈতিক পার্থক্য বুঝতে হবে। বাংলাদেশ বিষয়টিকে দেখছে রাজনৈতিক এবং প্রত্যর্পণের দাবি হিসেবে, আর ভারতের বক্তব্য শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের অনুরোধ পাওয়া গেছে এবং সেটা ভারতীয় আইন ও প্রযোজ্য বিচার বিভাগীয় প্রক্রিয়ার ভিত্তিতে বিবেচনা করা হবে। অর্থাৎ বাংলাদেশ দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত চাইছে, কিন্তু ভারত বিষয়টিকে আইনি পরীক্ষার মধ্যে রাখছে। দেখুন, কাউকে অভিযুক্ত ঘোষণা করলেই
অন্য একটি দেশ তাকে সঙ্গে সঙ্গে তুলে দিতে বাধ্য নয়। অভিযোগের প্রকৃতি, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা, রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা, সম্ভাব্য শাস্তি এবং প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রম সবকিছু পরীক্ষা করা হয়। শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি আরো জটিল, কারণ তিনি শুধু একজন অভিযুক্ত ব্যক্তি নন, তিনি বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের নেত্রী এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুও তিনি। এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা। তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। ঢাকা মনে করছে ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এই রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমতুল্য। ভারত আবার বলছে কোনো ব্যক্তির বক্তব্য প্রকাশের সুযোগ পাওয়া আর ভারত সরকার সেই বক্তব্য সমর্থন করে এমন দুটো জিনিস এক কথা নয়। সুতরাং তারেকের সফরের আগে বাংলাদেশ যে অনুকূল পরিবেশ চাইছে, সেই পরিবেশ তৈরির সংজ্ঞা দিল্লি ও ঢাকার কাছে এক নয়। ঢাকার কাছে অনুকূল পরিবেশ মানে শেখ হাসিনার বিষয়ে দৃশ্যমান ভারতীয় পদক্ষেপ, আর দিল্লির কাছে অনুকূল পরিবেশের অর্থ ভারত বিরোধী রাজনৈতিক প্রচার কমাতে হবে, সীমান্ত নিরাপত্তার উদ্বেগের সমাধান করতে হবে এবং সম্পর্ককে কেবল শেখ হাসিনার প্রশ্নে, ওই এক দফা প্রশ্নে বন্দি করে রাখা চলবে না। এখানেই প্রথম অচল অবস্থা। রয়টার্স এবং বিডি নিউজ 24 এর প্রতিবেদন অনুযায়ী সফর নিয়ে আলোচনা বন্ধ হয়নি, অর্থাৎ দরজা খোলা আছে, কিন্তু দরজার সামনে রাজনৈতিক শর্তের একটি ব্যারিকেড বসানো হয়েছে, তাই না? এবার আসি পরবর্তী পর্যায়ে, যে মুখে শর্ত বাস্তবে বাণিজ্য। একই দিনে ঢাকায় ভারতীয় শিল্পপতিরা। এই কূটনৈতিক উত্তেজনার মধ্যে 17 ও 18 আগস্ট বাংলাদেশ সফরে গেল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর 18 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের বৈঠকের তালিকায় রয়েছেন বাংলাদেশের মন্ত্রী, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা FBCCI এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডার প্রতিনিধিরা। আলোচনার বিষয়টা কি? বাণিজ্য, বিনিয়োগ, শিল্প এবং ভারত ও বাংলাদেশ এই দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা। ঘটনাটিকে আপনাদের কাছে তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে না? মনে হবে, কারণ এটি দেখিয়ে দিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা মাত্র সুইচ দিয়ে চলে না। রাজনৈতিক সম্পর্ক খারাপ হলেই বাণিজ্য, বিদ্যুৎ, পরিবহন, সীমান্ত বাণিজ্য, কাঁচামাল, বিনিয়োগ সব একসঙ্গে বন্ধ হয়ে যায় না। ঢাকার রাজনৈতিক বক্তব্য যতই কঠোর হোক, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ জানে ভারত শুধু একটি প্রতিবেশী দেশ নয়, ভারত বাংলাদেশের নিকটতম বৃহৎ বাজার, গুরুত্বপূর্ণ আমদানি উৎস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকারী এবং দক্ষিণ এশিয়ার প্রধান পরিবহন সংযোগ। বাংলাদেশের পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, যন্ত্রাংশ, খাদ্যপণ্য এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর বড় অংশ ভারত থেকে দ্রুত ও তুলনামূলক অনেক কম পরিবহন খরচে বাংলাদেশে আনা যায় এবং সেটাই হয়। চীন থেকে পণ্য আসতে সমুদ্রপথ লাগে, মধ্যপ্রাচ্যের জ্বালানি আনতে আন্তর্জাতিক শিপিং রুট, ডলার এবং বন্দরের উপর নির্ভর করতে হয়, কিন্তু ভারত থেকে সড়ক, রেল, নদীপথ, পাইপলাইন এই 4 পথেই সরবরাহ সম্ভব। এটা ভারতের দান নয়, এটা বুঝতে হবে। ভারতও লাভ করে, ভারতীয় সংস্থা বাজার পায়, ভারতের উত্তর পূর্বাঞ্চল সংযোগ ও বাণিজ্যের সুবিধা পায়, আর বিদ্যুৎ এবং ডিজেল বিক্রি করেও ভারত অর্থ উপার্জন করে। তবে ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। পাকিস্তান বা চীন রাজনৈতিক সমর্থন দিতে পারে, প্রতিরক্ষা সরঞ্জাম দিতে পারে, বড় প্রকল্পে ঋণ দিতে পারে চীন, কিন্তু তারা কেউই বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্ত ঘিরে থাকা ভারতের
জায়গা নিতে পারবে না। অতএব একই দিনে দুটি বাংলাদেশকে দেখা যাচ্ছে। একটি বাংলাদেশ দিল্লিকে বলছে আমাদের শর্ত মানুন, তারপর প্রধানমন্ত্রীর সফর। অন্য বাংলাদেশ ভারতীয় শিল্পপতিদের বলছে আসুন বিনিয়োগ করুন, আমাদের সঙ্গে ব্যবসা করুন। এটা ভণ্ডামি বললে বিশ্লেষণ অসম্পূর্ণ হবে, মিথ্যে বলা হবে। বরং এটি রাষ্ট্র পরিচালনার দ্বৈত বাস্তবতা। ঘরোয়া রাজনীতি গ্যালারির দিকে ফিরে হাততালি পাওয়ার জন্য, গ্যালারিকে সন্তুষ্ট করার জন্য নানা রকম কসরত দেখাতে হয়, যেটা খেলার অঙ্গ নয়। মানে সেটা না করলেও হয়, তবু সেটা করতে হয়। ঘরোয়া রাজনীতির জন্য কঠোর ভাষা, কিন্তু অর্থনীতির প্রয়োজনে বাস্তববাদী দরজা খুলে রাখা। সিআইআই প্রতিনিধিদের বাংলাদেশ সফর সম্পর্কে দ্য ডেইলি স্টার তার একটা প্রতিবেদনে এই কথাটাই কিন্তু বলা হয়েছে। এরপরে আসুন যে 2 বছরের জ্বালানি অন্ধকার এবং সরকারের স্বীকারোক্তি এবং ভারতের সম্ভাব্য ভূমিকা। এই অবস্থায় বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য গোটা আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি সরাসরি বলেছেন গ্যাস ও বিদ্যুতের সমস্যা 6 মাসে বা 1 বছরে সমাধান হবে না। ভাসমান যে এলএনজি টার্মিনাল এবং সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণে 18 মাস থেকে 2 বছর সময় লাগতে পারে কমপক্ষে। অতএব জ্বালানি সমস্যার কোনো তাৎক্ষণিক সমাধান নেই। এটি শুধু ভবিষ্যৎ পরিকল্পনার বিবৃতি নয়, এটি তারেক সরকারের একটি প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সীমাবদ্ধতা সরকার স্বীকার করে নিল। ক্ষমতায় আসার পরে সরকার 180 দিনের যে অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছিল, তার অন্যতম বিষয় ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। 6 মাস পরে সরকারের মন্ত্রী বলছেন আরো অন্তত 2 বছর অপেক্ষা করতে হবে। এই সংকটের কয়েকটি স্তর আছে। প্রথমত, বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক গ্যাস উৎপাদন ক্রমশ কমছে। দ্বিতীয়ত, এলএনজি, তেল এবং কয়লার মতো আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভরতা বাংলাদেশের আরো বেড়েছে। আইইএফ এর বিশ্লেষণ অনুযায়ী 2020-21 থেকে 2024-25 অর্থ বছরের মধ্যে বাংলাদেশের প্রাথমিক জ্বালানি আমদানি নির্ভরতা, আমদানি করতে হবে যে জ্বালানি, সেটা 47.7% থেকে বেড়ে 62.5% হয়েছে। অথচ গ্রিড ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ মাত্র 2.3%। তৃতীয়ত, পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি বাংলাদেশের আমদানি খরচ ভয়াবহভাবে বাড়িয়েছে। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের তেল আমদানি ব্যয় দাঁড়িয়েছে প্রায় $10.63 বিলিয়ন, যেটা আগের অর্থ বছরের তুলনায় এই বৃদ্ধি প্রায় 107%, ডবলের বেশি। মোট পণ্য আমদানি ব্যয়ের 14% বেশি চলে গেছে শুধু জ্বালানি তেলে। অর্থাৎ জ্বালানি সংকট শুধু পেট্রোল পাম্প বা লোডশেডিং এর সংকট নয়, এটি ডলারের সংকট, শিল্প উৎপাদনের সংকট, রপ্তানি প্রতিযোগিতার সংকট এবং মূল্যস্ফীতির সংকট। গ্যাস না পেলে কারখানা পূর্ণ ক্ষমতায় চলবে না, বিদ্যুৎ অনিশ্চিত হলে উৎপাদন ব্যয় বাড়বে, ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, আর শেষ পর্যন্ত বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়বে। জ্বালানি সংকটে 2 বছর লাগার বক্তব্য এবং এই সম্পর্কে বলা হয়েছে ভারতের কাছে এখন আর্জেন্ট অনুরোধ যাচ্ছে আমাদের ডিজেল পাঠান, তেল পাঠান। এই জায়গাতেই ভারত অপরিহার্য। এখন প্রশ্ন, বাংলাদেশ কি অন্য দেশ থেকে জ্বালানি কিনতে পারে না? নিশ্চয়ই পারে। বাংলাদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল কিনে থাকে। রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়ও চেয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, মধ্য এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ একাধিক উৎস বাংলাদেশ অনুসন্ধান করেছে। অতএব ভারত ছাড়া পৃথিবীতে বাংলাদেশের জ্বালানির আর কোনো উৎস নেই, এ কথা তথ্যগতভাবে ঠিক নয়। কিন্তু সংকটের সময় দ্রুত, নির্ভরযোগ্য এবং তুলনামূলক কম খরচে সরবরাহের ক্ষেত্রে ভারতের বিকল্প বাংলাদেশের কাছে কেউ নেই। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে অসমের নুমালীগড় থেকে শোধনাগার থেকে সরাসরি বাংলাদেশের পার্বতীপুরে ডিজেল পৌঁছে যায়। সমুদ্রের অশান্ত রুট, বন্দরে জট বা দীর্ঘ শিপিং এই সময়ের প্রয়োজনই হয় না
সেটা পাইপলাইন দিয়ে পৌঁছে যাচ্ছে। 2026 সালে এই ব্যবস্থায় বছরে প্রায় 1,80,000 টন ডিজেল সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল এবং ভারত সেটা পাঠাচ্ছে। সংকটের সময় প্রথমে 5,000 টন এবং পরে আরো 7,000 টনের চালান পাঠানোর খবর ইতিমধ্যে এসে গেছে, মানে সেটা পৌঁছে গেছে। বিদ্যুতের ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা থেকে বাংলাদেশে গত 1 দশক ধরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এছাড়া ভারতীয় গ্রিড ও ভারত সংযুক্ত বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই বাংলাদেশের জ্বালানির একমাত্র সম্ভাব্য উৎস ভারত নয়, এটা ঠিকই, কিন্তু বর্তমান সংকটে স্বস্তি দেওয়ার মতো সবচেয়ে কাছের, পরীক্ষিত এবং অবকাঠামোগতভাবে প্রস্তুত অংশীদার হলো ভারত। আর জ্বালানি সংকট যদি সত্যি 2 বছর স্থায়ী হয়, তাহলে দিল্লির সঙ্গে দীর্ঘ কূটনৈতিক সংঘাত চালানো ঢাকার পক্ষে সম্ভব নয়। ঢাকাকে মাথা নোয়াতে হবে। 6 মাসে, এরপরে আসি 6 মাসে তারেক সরকারের রিপোর্ট কার্ড। এবার মূল প্রশ্ন, তারেক সরকারের 6 মাসের প্রাপ্তি কি আর অপ্রাপ্তি কি? সরকারের নিজের রিপোর্ট এবং স্বাধীন পর্যবেক্ষকদের মূল্যায়ন এক নয়, তাই দুই দিকই দেখা প্রয়োজন। প্রথম সাফল্য, এই সরকারের রাজনৈতিক অনিশ্চয়তা যেটা মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে ছিল, সেই অনিশ্চয়তাটা খানিকটা কমেছে, এটা প্রথম সাফল্য। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনের সময়সূচি, রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো এবং ক্ষমতার হস্তান্তর নিয়ে যে অনিশ্চয়তা ছিল, ফেব্রুয়ারির নির্বাচন ও নতুন সরকার গঠনের পর সেই অনিশ্চয়তা অবশ্যই কমেছে। একটি নির্বাচিত সরকার কাজ করছে, মন্ত্রিসভা রয়েছে এবং সংসদীয় প্রশাসন ফিরেছে। এটি রাজনৈতিক স্থিতির ক্ষেত্রে ইতিবাচক। দ্বিতীয় সাফল্য, এই সরকারের কিছু অর্থনৈতিক সূচকে সামান্য উন্নতি দেখা যাচ্ছে। যেমন বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিছুটা বেড়েছে এবং জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8.32% নেমে এসেছে, যা 8 মাসের মধ্যে সবচেয়ে নিচে। কিন্তু মূল্যস্ফীতির হার কমা মানে তো বাজারের দাম কমে যাওয়া নয়। এর অর্থ দাম আগের তুলনায় কিছুটা ধীরে বাড়ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার চাপ এখনো কাটেনি। এই সরকারের তৃতীয় সাফল্য, সামাজিক প্রকল্প ও বিনিয়োগে উদ্যোগ। সরকার তার 180 দিনের মূল্যায়নে জানিয়েছে, প্রশিক্ষিত 10,000 যুবকের মধ্যে 9,450 জনকে প্রায় 94.6 কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। উদ্যোক্তা ও স্টার্ট আপদের জন্য 2টো পৃথক 500 কোটি টাকার তহবিল তৈরি হয়েছে। কৃষি, রপ্তানি বৈচিত্র্য ও সবুজ শিল্প সহ বিভিন্ন খাতে বাংলাদেশ ব্যাংক প্রায় 19,000 কোটি টাকার পুনরায় অর্থায়ন প্রকল্প চালু করেছে। প্রাথমিক বিদ্যালয়ে 327টা নতুন ডিজিটাল শ্রেণীকক্ষ হয়েছে। 1 লক্ষ স্বাস্থ্য সেবা কর্মী এবং 5,000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। এগুলো ইতিবাচক পদক্ষেপ অবশ্যই, কিন্তু ঘোষণা, বরাদ্দ এবং বাস্তবায়ন এই 3টে এক জিনিস নয়। প্রকল্পগুলো মানুষের জীবনে কতটা পৌঁছলো তার পূর্ণ মূল্যায়নের জন্য আরো সময় দরকার। সরকারের 180 দিনের মূল্যায়ন তাই সবচেয়ে বড় ব্যর্থতা হলো জ্বালানি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি ছিল সরকারের 180 দিনের সবচেয়ে বড় অগ্রাধিকার। সেই ক্ষেত্রে সংকট সবচেয়ে প্রকট এবং সরকার এখন 2 বছরের সময় চাইছে। এই বিষয়ে তারেক সরকারকে 5 নম্বর দেওয়াও কঠিন। দ্বিতীয় দুর্বলতা হচ্ছে এই সরকারের আইন শৃঙ্খলা ও প্রশাসন। পুলিশ ও প্রশাসনের ব্যাপক বদলি, কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ অত্যন্ত দৃঢ়ভাবে উঠেছে। জামাত সহ বিরোধী পক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ করছে। ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ ও সরকারের স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবিকে দুর্বল করেছে। তৃতীয় দুর্বলতা, সাধারণ মানুষের জীবনে স্বস্তির অভাব। রাজনৈতিক স্থিতি ফিরলেও সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্যের প্রধান মাপকাঠি হলো চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, চাকরি এবং নিরাপত্তা। মূল্যস্ফীতি সামান্য কমেছে, কিন্তু বাজারে চাপ যায়নি। জ্বালানি ঘাটতি শিল্পে প্রভাব ফেলছে, কর্মসংস্থানের পরিবর্তন হয়নি এবং ইতিমধ্যেই বাংলাদেশের বস্ত্র শিল্প, সেই শিল্পে তাদের যে রপ্তানি, সেই রপ্তানি ভীষণভাবে কমে গেছে। তাই 6 মাসে সরকারের রিপোর্ট কার্ডকে বড় জোর বলা যায়। রাজনৈতিক স্থিতিতে সামান্য উত্তীর্ণ 5 নম্বর,
কিছু সামাজিক উদ্যোগে আশাব্যঞ্জক, কিন্তু জ্বালানি ও জীবনযাত্রার খরচে বিপজ্জনকভাবে পিছিয়ে আছে এই সরকার। শেষ কথা, ভারতকে শর্ত না ভারতের সঙ্গে সমঝোতা, কোন রাস্তায় হাঁটবে তারেক রহমানের সরকার? তারেক রহমানের সামনে এখন একটি কঠিন ভারসাম্যের খেলা। দেশের অভ্যন্তরে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কঠোর অবস্থান না নিলে তার বিরোধীরা বলবে সরকার ভারতের সামনে নতি স্বীকার করেছে, ফ্যাসিস্টকে আমন্ত্রণ করছে, সেই জন্য তাদেরকে বড় বড় কথা বলতে হচ্ছে মুখে। আবার ভারতকে কেন্দ্র করে লাগাতার সংঘাত চালালে বেঁচে থাকাই মুশকিল হবে বাংলাদেশের। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, সীমান্ত, আঞ্চলিক সংযোগ সব ক্ষেত্রেই বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে। তাই তারেকের ভারত সফরের শর্তকে চূড়ান্ত আলটিমেটাম হিসেবে না দেখে দর কষাকষির প্রাথমিক অবস্থান হিসেবে দেখাই যুক্তিযুক্ত। ঢাকা নিজের ঘরোয়া রাজনীতির জন্য শেখ হাসিনার ব্যাপারে বড় বড় প্রশ্ন তুলবে, দিল্লি বলবে আইনের বাইরে আমরা যাব না, কিন্তু পর্দার আড়ালে আবার বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা নিয়ে আলোচনা চলতে থাকবে। ভারতীয় শিল্পপতিদের ঢাকা সফর সেই বাস্তবতার প্রমাণ। শেষ বিচারে বলি, ভূগোলকে নির্বাচনে হারানো যায় না। সরকার বদলায়, রাজনৈতিক স্লোগান বদলায়, মিত্রতার ভাষা বদলায়, কিন্তু প্রতিবেশী বদলায় না। চীন বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অংশীদার হতে পারে, আমেরিকা বিনিয়োগ ও কূটনৈতিক শক্তি দিতে পারে, মধ্যপ্রাচ্য জ্বালানি দিতে পারে, পাকিস্তান রাজনৈতিক আবেগ সরবরাহ করতে পারে, কিন্তু জরুরি সময়ে পাইপলাইনে ডিজেল, সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ, সড়ক, রেলে কাঁচামাল এবং হাতের নাগালে বৃহৎ বাজার, এই সমন্বিত সুবিধা কেবল দিতে পারে পৃথিবীতে বাংলাদেশকে একটাই দেশ, তার নাম ভারত। অতএব তারেক সরকারের 6 মাসের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই যে ভারতকে ভালোবাসতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক রাখতেই হবে। আর আগামী 2 বছরের জ্বালানি অন্ধকার যদি সত্যিই বাস্তব হয়, আর বাস্তব হচ্ছেই তো সেটা, তাহলে তারেক রহমানের দিল্লি সফর হবে কি হবে না তার চেয়ে বড় প্রশ্ন হবে কত দ্রুত ঢাকা ও দিল্লি নিজেদের রাজনৈতিক অহং সরিয়ে বাস্তব সহযোগিতার টেবিলে বসতে পারে। কারণ স্লোগানে বিদ্যুৎ তৈরি হয় না, কূটনৈতিক ক্ষোভ দিয়ে কারখানার চাকা ঘোরানো যায় না, আর প্রতিবেশীকে শর্ত দেয়া যায়, কিন্তু ভূগোলকে শর্ত দিয়ে বেঁধে রাখা যায় না। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন? ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে